বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পূর্ণ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বানভাসীরা, চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার, প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফলতি। সাউথ এশিয়ান নিউজে আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরিন রশিদ। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। মালদ্বীপের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্ধুপ্রীতম দেশ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে। মালদ্বীপে বাংলাদেশের শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। এই সময় মালদ্বীপ রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন ল্যাফেন্ট। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় সিডিএ ল্যাফেন্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও জলবায়ু সহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এ সময় বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলো বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বের হচ্ছে বন্যার ক্ষতি চিহ্ন, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। খাবার সংকটে পানিবন্দীরা, নিচু এলাকায় এখনও পানি থাকায় বেড়েছে দুর্ভোগ। এদিকে এখন পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে 67 জনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীর 4 উপজেলায় কমেনি দুর্ভোগ, তবে বেড়েছে পানিবাহিত রোগ। এখনো কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় ডুবে গেছে বাড়িঘর। এতে দুর্ভোগে অন্তত 19 লাখ মানুষ। এদিকে পানি কমে আসায় ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছেন কেউ কেউ। দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারটা খেয়ে কতদিন থাকা যায়? আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যদি নিজেরা শুকনো খাবারটা খেয়ে এত কতদিন থাকা যাবে? বাচ্চা ছেলে মেয়ে অনেক কষ্ট আছে। এখনো পানি আছে, ঘরের পানি না, নিজস্ব বাড়িতে এখনো আঁটুখানি ঘুরে আছে। ঘরের দুয়ারে আমার ঘর দুয়ারে ভরা কমর হানি। অন্যদিকে পানি কমায় চাঁদপুরের স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে ফরিদগঞ্জ ও কচুয়ায় এখনো পানিবন্দী অনেকে। পাকঘরে যাই পাক করবে এরকম পরিস্থিতি হইতে আরো মিনিমাম 2 সপ্তাহ লাগবে।
কিন্তু আমাদের পর্যাপ্ত গ্রামের ভিতরে আমাদের এই গ্রামটা প্রায় 4000 পরিবারের গ্রাম, এখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মানুষ পায় নাই। চলতি মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক বোনের আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, আপনি তো নোয়াখালী বন্যা এলাকায় আছেন, সেখানে সর্বশেষ এখন পর্যন্ত কি পরিস্থিতি আছে আপনার কাছে আমাদেরকে জানান। জি মারিয়াম, নোয়াখালীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যেটুকু পানি কমছে সেটা বানভাসী মানুষের বর্তমান যে জীবনযাপন তাতে কোনো প্রভাব পড়ছে না। আমি যে আশ্রয় কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1200-এর বেশি মানুষ সেই শুরু থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। তারা কবে নাগাদ বাড়ি ঘরে ফিরবে সেটি অনিশ্চিত, কারণ পানি কমার যে গতি সেটি তাদের যে বাড়ি ঘর আছে সেখানে কিন্তু উঠানে এখনো পানি আছে, অনেকের ঘরের মধ্যে পানি আছে। আমি সকাল থেকে বেশ কিছু অঞ্চলে ঘুরেছি, দেখেছি যে অনেকের ঘর কিন্তু হেলে আছে, কোথাও ভেঙে পড়ে আছে। সেই ঘরগুলো থেকে পানি নেমে গেলেও সেগুলো সংস্কার করার পরে কিন্তু সেখানে বসবাস শুরু করতে হবে। সেই দিনটি কবে আসবে সেটি কিন্তু নোয়াখালীবাসী জানে না। এছাড়া আমি সকাল থেকে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে প্রতিদিন 30 থেকে 40 জন শুধুমাত্র পানিবাহিত রোগে ভর্তি হচ্ছে, যার মধ্যে অন্যতম রয়েছে ডায়রিয়া। এছাড়া যে আউটডোর সার্ভিসটি ডাক্তাররা দিয়ে থাকেন সেখানে কিন্তু অনেকে চর্ম রোগ নিয়ে আসছে, যেটির সংখ্যা একদম অনেক বেশি। যারা এখন ডিউটিরত রয়েছে সেই ডাক্তারগুলো আমাকে জানিয়েছেন যে তাদের এখানে পর্যাপ্ত ঔষধ নেই, কারণ শুধুমাত্র পানিবাহিত রোগের জন্য যে পরিমাণ ঔষধ দরকার সেটা অনেক হাসপাতালেই নেই। ফলে তারা কিন্তু সকলকে সমানভাবে ঔষধ দিতে পারছে না। এই সার্ভিসটি কিন্তু এখন বেশ ব্যাপকভাবে প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু ঔষধ অপ্রতুল রয়েছে। এছাড়া যারা বানভাসী মানুষ বিভিন্ন বাড়ি ঘরে তারা শুরু থেকেই রয়েছেন, তারা আশ্রয় কেন্দ্রে আসেনি, তারা কিন্তু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্য একদম লাগাম ছাড়া। ফলে তারা অভিযোগ করছেন যে এই দ্রব্যমূল্যটা দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই আশ্রয় কেন্দ্রটি যেখানে আমি আছি, এখানে যিনি দায়িত্বে আছেন তিনি আমাকে জানিয়েছেন যে এখানে নতুন একদম বন্যা শুরু পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে এসে 5 জন নবজাতকের জন্ম হয়েছে, যাদের একদম নিজের বাড়ি ঘরে না থাকার কারণে ব্যাপক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। তো নোয়াখালীতে যে বন্যা পরিস্থিতি আছে এটা হয়তো আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এখানে মানুষের ভোগান্তিটি। তো মারিয়াম, এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে। জি মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী মাহবুব আমাদেরকে জানাচ্ছিলেন নোয়াখালী থেকে সেখানকার বেহাল দশা। আমরা চলে যাব পরবর্তী সংবাদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের গাফলতি পাওয়া যায়নি। অন্যদিকে কড়া নিরাপত্তায় চলছে ঢাকা মেডিকেলের কার্যক্রম। স্বল্প পরিসরে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতে চলছে সেবা প্রদান। এর আগে ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত 8:45টার দিকে কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন তারা। ঢাকায় 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের রাজধানী বংশাল থেকে আটক করা হয়েছে। রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্টে আদালতে তোলা হতে পারে আজ। রাজধানী আদাবরে ছাত্রলীগ নেতার দাপটে কোণঠাসা এক ব্যবসায়ী। পাওনা টাকা চাওয়ার জেরে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেন আদাবর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল। এই ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শাহরিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। আদাবর থানাধীন সুনিবির হাউজিংয়ের আদাবর থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিলের কাছে পাথরের ডাস্ট বিক্রি করেছিলেন শামীম। প্রথমে লেনদেন ঠিক রাখলেও পরবর্তীতে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে পাওনা টাকা দেয়া বন্ধ করে দেন জলিল। পাওনা টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেন এই ছাত্রলীগ নেতা। 3,12,000 টাকা আমি ওর কাছে পাইতে আসি,
কিন্তু আমি টাকা চাইতে গেলে আজকাল করতে করতে আমার শুধু ডেট দিতেই আছে, 2 বছর শেষ হয়ে গেছে। এখন আমার গাড়ি এর ভিতরে 3বার আটকাইছে এবং যারা ভাড়া পাইব, যাদের গাড়ি দিয়ে আমি টিপ মারছি, তারাও আমার রাস্তাঘাটে হুমকি দেয়, আমি এই এলাকায় ঢুকতে পারতে আসি না। কিছুদিন আগে আমি তার বাসার সামনে গেছি, উনি ফুলাফান নিয়ে আইসা আমার এই টোটলাটা দইরে আমি ধাক্কা দিছে। আমি ওয়ালের সাথে ছিলাম, আমি ওয়ালের সাথে বাইজে আমার মাথা ফুলিয়া গেছে গা। পাওনা টাকার বিষয়ে স্বীকার করলেও তা পরিশোধ করতে সময় প্রয়োজন বলে অজুহাত দেখান অভিযুক্ত আব্দুল জলিল। অটো দুই লাগে, আমার 18 লাখ টাকা পড়ে রয়েছে, আমি তো পারতেছি না ভাই টাকাটি উঠতে। বাইরে যাওয়ার কথা হইতেছে ভাই, আর টাকা না হইলে তো টাকা না যেতে যাবো না, তো চেষ্টা করতেছি। একজনের টাকা মাইরা খাওয়ার তো কোনো ইয়ে। এদিকে শামীমের কাছে পাথরের ডাস্ট বিক্রিকারী ব্যবসায়ী ও যেসব ট্রাক চালক তা পরিবহন করেছেন, তারাও এখনো বুঝে পাননি তাদের পাওনা। হাতে টাকা চাইলে জলিল ভাই ফোন দিয়া গাড়ি ছাড়াই দেয়। তো দীর্ঘ 1 বছর হয়ে আছে, আমার টাকা দেয় না, এই কারণে আমি গাড়ি আটকে দিছি। আমার 2,70,000 টাকা মনে করেন বাজায় দিছে। এখন আমার আজকাল করতে করতে অনেক লেট করে ফেলাইছে। জলিল ফেরতে টাকা লইতে পারি না, কান্দাকাটি করে, কি করুম আমরা, এই জন্য গাড়ি বারে আটকে দেই। পাওনা টাকা আদায় ও জীবনের নিরাপত্তা চেয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শামীম। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামে বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য রয়েছেন। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরোয়ার আলম এবং রাশেদ জওয়ারদার। পুলিশ জানায়, গঞ্জামারায় বিদ্যুৎ কেন্দ্রে ভোরে 2 যুবক চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় 2 নিরাপত্তা কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরির প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনায় মামলায় করেছেন ভুক্তভোগী ওই নারী। ধর্ষণের বিচার ও জন্ম নেওয়া সন্তানের পিতৃ পরিচয় দাবি করে নির্যাতনের শিকার হয়ে এলাকা ছাড়তে হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনা ঘটেছে উপজেলার চাপিতলা গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আদালতের নির্দেশে আসামি স্বপনকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য 3 দফা নোটিশ দেওয়া হলেও সে ডিএনএ নমুনা দিচ্ছে না। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশের ইতিহাসের ভয়াবহ বন্যার এবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবর্তী ইউনিয়নের পরিকোট গ্রামে বাড়িঘর রাস্তাঘাটের সঙ্গে প্লাবিত হয়েছে মৎস্য ঘেরো। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খামারিদের। মৎস্য খামারি মোহাম্মদ মাসুদ রানা ও জুবাইরুল ইসলাম পলাশ জানান, তাদেরই মৎস্য খামারে প্রায় কোটি টাকা মাছ ভেসে গেছে। তাদের 6টি পুকুরে প্রায় সব মাছ ভেসে গেছে। এমন পরিস্থিতিতে পথে বসার জোগাড় তাদের। বিপাকে এই খামারে কর্মরত অন্তত 25 পরিবার। এই বন্যাতে এসে আমি 70,000 টাকার নেট, মাছগুলা রক্ষার জন্য 70,000 টাকার নেট এনেছিলাম। অনেক দাঁত দেনা করে অনেক টাকায় ঋণ করেছি। মনে করছিলাম যে এগুলো বিক্রি করে তো আমি ঋণগুলো শোধ করতে পারবো, কিন্তু আমার এখন বর্তমানে বাজারটার অবস্থা খুবই খারাপ। মাছ আছে কিনা আল্লাহ ভালো জানে। মনে করছিলাম যে এগুলো বিক্রি করে তো আমি ঋণগুলো শোধ করতে পারবো, কিন্তু আমার এখন বর্তমানে বাজারটার অবস্থা খুবই খারাপ। দেশের সরকার প্রধান বা ইউনো স্যার সহ ডিসি মহোদয়ের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে অন্তত আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও প্রায় 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটির নিহতের সংখ্যা
40,700 ছাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে এই হামলায় আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরে অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40,738 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। বৃষ্টিপাতের সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত 27 জন নিহত হয়েছে। দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে যথাক্রমে 15 ও 12 জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দুটিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট তলিয়ে যাওয়া সহ ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আলিবাবাদ, নিজামাবাদ সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। চলতি মাসে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জানান, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। এ সময় সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কুইক রেন্টালে দায়মুক্তি কোনো অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। দুপুরে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রুল জারি করেন। অপরদিকে আলোচিত মনিয়া হত্যা মামলায় পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। HME রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট শাহিদ্দিন মালিক। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পছন্দমতো ব্যক্তিকে কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারী এই আইনজীবী। মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে কিন্তু এই 6(2) ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। সেটাতে এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল, আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। এদিকে জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বাইরার কমিটি অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় বিচারপতি A.K.M. আসিফুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের বেঞ্চে আমরা আসি। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি। HME, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
রাজধানী মিরপুর শাহআলী এলাকায় বাড়ি দখলে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম দেওয়ানের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম দেওয়ান মিরপুর হাউজিং এস্টেটের পুনর্বাসন প্লট নং ২২-এর ২তলা ভবনটি জোর করে দখল করেন। ওই ভবনে প্রায় ২০ বছর ধরে যাবৎ তিনি বসবাস করছিলেন। বাধা দিতে গেলে তাকে দেশীয় লাঠিসোঁটা নিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে ও জখম করে তাজুল সন্ত্রাসী বাহিনী। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে গত ২৮ আগস্ট তাকে পুনরায় হুমকি দেওয়া হয়। ২০১৯ সালে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পর তাজুল ইসলাম দেওয়ান কিভাবে ওনার সাথে যোগাযোগ করে আমার এই বাড়ি ওনার সাথে বলে লেনদেন করে ৪০ লাখ টাকার একটা স্ট্যাম্প করে আমার এই বাড়ি দখল করছে। চট্টগ্রাম সংবাদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭৮ সালে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপির প্রতিষ্ঠা করে সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চাই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্ণ তদন্ত শুরু শিগগিরই। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, বিশুদ্ধ পানি খাবার সংকটে বানভাসীরা। চলতি মাসে আবারও বন্যার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।